हम तो आगे काम खला भाई गलत থাকলে ঘরে মনের মান রক্ষা করি ঘরে ঘরে শৌচাগার এই আমাদের অঙ্গীকার ঘরে ঘরে শৌচাগার এই আমাদের অঙ্গীকার সার্বিক স্বাস্থ্য বিধান অভিযানে রেলিতে অংশগ্রহণ করুন। হ্যালো 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 রক্ষা করে মা বোনেরা রক্ষা করে সফল করুন সার্বিক স্বাস্থ্য বিধান সফল করুন ঘরে ঘরে শৌচাগার ঘরে ঘরে শৌচাগার ঘরে ঘরে শৌচাগার শৌচাগার থাকলে ঘরে শৌচাগার থাকলে ঘরে হয়েছি মানবাজার টু পঞ্চায়েত সমিতির অনন্যা SGSI প্রশিক্ষণ কেন্দ্রে গত 1 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সার্বিক স্বাস্থ্য বিজ্ঞান সপ্তাহ উদযাপনের জন্য আমাদের মাননীয় রাজ্যপাল আমাদের এই র্যালির সূচনা করেছেন। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য নেতৃবর্গ এবং মাননীয় মন্ত্রী মহোদয়গণ। আমরা মানবাজার টু পঞ্চায়েত সমিতি আয়োজিত পরিচালিত আমরা আজকে যে সার্বিক স্বাস্থ্য বিধান অভিযানের র্যালি আমরা করেছি তার পরিসমাপ্তি ঘটেছে। আমরা এখনই আমাদের সার্বিক স্বাস্থ্য বিধানের আলোচনা সভার কাজ শুরু করব। আমাদের এই আলোচনায় সভাপতিত্ব করবেন মানবাজার টু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় সুচান্ত কিচকু মহাশয়, কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি। উপস্থিত আছেন বিডিও সাহেব মানবাজার টু ব্লক, উপস্থিত আছেন সভাপতি মানবাজার টু পঞ্চায়েত সমিতি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ঊর্ধ্ব কর্মাধ্যক্ষ মাননীয় রঞ্জিত বাবুকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মৎস্য প্রাণী সম্পদ বিকাশ কর্মাধ্যক্ষ মাননীয়া আল্লাদি সিং মহাশয়কে। উপস্থিত আছেন কর্মাধ্যক্ষা নারী ও শিশু উন্নয়ন স্থায়ী সমিতি কল্যাণী কিচকুকে। উপস্থিত আছেন
কর্মাধ্যক্ষ বিদ্যুৎ ও চিরাচরিত শক্তি মাননীয় রেবতী মাহাতোকে। উপস্থিত আছেন বিরোধী দলনেতা মাননীয় দুলাল চন্দ্র মাহাতো মহাশয়। উপস্থিত আছেন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি মহাশয়। উপস্থিত আছেন আমার আজকের এই অনুষ্ঠানে আগত স্বনির্ভর দলের মা ও বোনেরা। উপস্থিত আছেন বিসিসি সেলের আধিকারিক, উপস্থিত আছেন এসজিএসআই সেলের আধিকারিক এবং অন্যান্য কর্মীবৃন্দ। আমি সকলকেই সার্বিক স্বাস্থ্য বিধানের সেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের যে সার্বিক স্বাস্থ্য বিধান সপ্তাহ উদযাপন সে বিষয়ে অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সভাপতি মাননীয় কর্মাধ্যক্ষ সাহেবকে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আছেন কর্মাধ্যক্ষ খাদ্য পরিবেশ খাদ্য ও সরবরাহ, ওনাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শেষ করেছি। এরপর আমরা আলোচনার জন্য যারা সবাই উপস্থিত বাবুরা উপস্থিত আছেন সবাইকে আমি নমস্কার জানাই। আজকের এই স্বাস্থ্যবিধান এই কর্মসূচি যেটা আমরা পালন করছি, আজকের এই সভাতে আমাদের মানবাজার পঞ্চায়েত সমিতির ব্লক আধিকারিক মহাশয় উপস্থিত আছেন, ওনাকে বলার জন্য আবেদন রাখছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার মানবাজার ২ নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সাহেব, মাননীয় পূর্তের কর্মাধ্যক্ষ সাহেব, স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সাহেব এবং অন্যান্য যে কর্মাধ্যক্ষরা আছেন সবাইকে আমার ধন্যবাদ জানাই এবং আপনারা যারা উপস্থিত আছেন স্বনির্ভর দলের পক্ষ থেকে যারা এসেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। এবং এই র্যালি অনুষ্ঠানে আপনারা যেহেতু অংশগ্রহণ করেছেন সেই জন্য ধন্যবাদ জানাই। আমরা যে অনুষ্ঠানটি করছি আপনারা শুনেছেন সার্বিক স্বাস্থ্য বিধান অভিযান, স্বাস্থ্যের ওপরে। ভারতবর্ষে আমরা বাস করি, তার একটি রাজ্য পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের একটি জেলা পুরুলিয়া, যেখানে আজকে আমি বিডিও হিসাবে চলে এসেছি, কাজ করার একটা সুযোগ পেয়েছি। বিডিও পোস্টে চিরদিন থাকা যায় না, একটা সময় এই পোস্ট ছেড়ে চলে যেতে হয়। সেই নগরে 9খানা আছে দরজা, সেই নগরের সামনের দিকে আছে 2খানা বড় দরজা। যখন সূর্য ওঠে আকাশে আমি সেই নগরে বসে সেই নগরের ভালো ভালো দৃশ্য আমি দেখি। সেই নগরের ওই দরজা দুটোর নিচে আছে আরও 2টো দরজা, যে দরজা দিয়ে এই নগরের মধ্যে সুন্দর বাতাস ঢোকে। তার নিচে আছে আরও একটা বড় দরজা, যেখান দিয়ে এই নগরে ভালো ভালো খাবার, ফলমূল এইগুলো সেই নগরের মধ্যে ঢোকে। এই নগরের উত্তর দিকে এবং দক্ষিণ দিকে আছে 2টো দরজা, যেখান দিয়ে নগরের মধ্যে ভালো ভালো গান, কীর্তন, যারা যারা গান ভালোবাসেন সেই গানের আওয়াজ ঢোকে সেই নগরের মধ্যে। এবং এই নগরের যে দরজা দিয়ে এই নগরের মধ্যে ফলমূল ঢোকে, সেখান থেকে আবার এই নগরের মধ্যে যে সমস্ত ভালো ভালো কথাবার্তা হয় সেগুলো আবার ওখান দিয়ে বের হয়। এই নগরের নিচের দিকে পশ্চিমে আরও 2টো দরজা আছে, যেখান দিয়ে এই নগরের মধ্যে যত আবর্জনা আছে, এই যে সমস্ত ফলমূল ঢুকলো তার যে আবর্জনা হয় সেগুলো বের হয়ে যায়। যেগুলো পানীয় জল হিসাবে আমরা ব্যবহার করি, তারপরে যেগুলো নোংরা হয়ে যায় সেখানে ওই 2টো দরজা দিয়ে বের হয়। এটা সুন্দর এটা একটা গল্প, তাই তো? এটাই মানব শরীরের বর্ণনা দিয়েছিলেন সেই অপরূপ সুন্দরী নারী। অর্থাৎ আমি মানব, আমি সুন্দরী অপরূপা নারী, আমার 9খানা দরজা আছে। এই 9খানা দরজাকে ঠিকঠাক রাখতে হবে।
সামনে যে দুটো দরজার কথা বললাম আমি দেখি, এ দুটো হলো আমার চোখ। চোখের নিচে আছে দেখবেন নাক, তার নিচে আছে মুখ, আর মাথার উত্তরে দক্ষিণে যেটা দুটো কান আছে, আর মলমূত্র ত্যাগ, এই নখানা দরজায় যদি আপনার ঠিকভাবে যদি কাজ করে, নগরকে যদি আপনার সুন্দরভাবে রাখতে হয়, প্রত্যেকটারই প্রয়োজন আছে। আপনি মলমূত্র ত্যাগ করলে আপনার স্বাস্থ্য ভালো হয় না, ঠিক না? তাহলে পরিপূর্ণ একটা ব্যাপক স্বাস্থ্য, একটা ব্যাপক অর্থ। স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে দুটো চোখ দিয়ে আমি যা কিছু দেখছি, ভালো জিনিস আমাকে দেখতে হবে, চোখের যত্ন নিতে হবে, নাক দিয়ে ভালো গন্ধ নিতে হবে। কেউ নেন না রজনীগন্ধা ফুল, গোলাপ ফুলের গন্ধ, কার না শুকতে ভালো লাগে। কান দিয়ে শুনবেন ভালো কথা, কার না শুনতে ভালো লাগে। ভালো কথা, শ্বাস নিচ্ছি, আমি বাতাস নিচ্ছি। এখন বলে বিজ্ঞানের ভাষায় আমরা অক্সিজেন গ্যাস নিই, কিন্তু এটা বাতাস নিই, আবার বাতাস ত্যাগ করি। যদি ত্যাগ না করতে পারেন, ইউ আর নট হ্যাপি, আপনি সুখী হবেন না। আপনার সেই মলমূত্র যদি ত্যাগও না করেন, আপনি সুখী হবেন না। আপনারা তো গোপাল ভাঁড়ের গল্প জানেন, যে যখন নদী দিয়ে যাচ্ছিল, সেই গল্প যখন গোপাল ভাঁড়কে বলেছিল রাজা বীরবল না কৃষ্ণচন্দ্র, এটা বীরবল তো আকবরে, রাজা কৃষ্ণচন্দ্র তার পুত্র সন্তান হওয়ার পর গোপাল ভাঁড়কে জিজ্ঞাসা করেছিলেন যে আমার পুত্র সন্তান হয়েছে, তুমি কেমন খুশি? তা সে তুলনা করেছিল পায়খানা করার মতো সুখ, এর মতো সুখ আর নেই। বললো তুমি একটা নোংরা জিনিসের সঙ্গে তুলনা করলে, প্রথমে আমার একটা ছেলে হয়েছে, অন্য কিছুর সঙ্গে তুলনা করবে। রাজা খুব খেপে গিয়েছিলেন। পরে যখন ওরা তো নদী আছে না, কৃষ্ণনগরের রাজা যখন নদী দিয়ে ওই নৌকায় করে যাচ্ছিলেন, তখন হঠাৎ ওরা পায়খানা পেয়ে যায়। রাজা গোপাল ভাঁড় চেষ্টা করছিল যে না, ওকে পায়খানা করতেই দেবো না। তারপরে নদীর চড়ায় ওকে বসার জায়গা করে দিয়েছিলেন, দিয়ে তারপরে বলেছিলেন হ্যাঁ সত্যি আমি খুশি হয়েছি, সুখী। এই শরীর থেকে যা কিছু ত্যাগ করবেন, দ্যাট ইজ উই আর স্যাটিসফাইড, আমরা সুখী হই। কিন্তু মলমূত্র ত্যাগের জন্য যেটা আমাদের গবেষণা বিজ্ঞান যেটা বলে, তার একটা জায়গার দরকার। বাংলায় শব্দ হয়েছে শৌচাগার, শব্দটা শুনলে বিদ্ঘটি হবে, আমরা অনেকেই বুঝতে পারবো না। পায়খানা বা আমরা চলতি ভাষায়, আমরা জানি না পুরুলিয়া ভাষায় সেটা কি বলে, চলতি ভাষায় হলে মানুষ সেটা সহজে বুঝতে পারবে। এবং এটা যত বাড়ির কাছে থাকবে, আপনার রোগ ব্যাধি এগুলো যেটা বলা আছে, এটা তো বিজ্ঞানীরা গবেষণা করে ডাক্তাররাই তো বলছে। আমরা তো যা কিছু জেনেছি মানুষের কথাবার্তা শুনে শুনে জেনেছি। এই চোখ, কান, নাক, মুখ এর মাধ্যমে আমরা সব কিছু জানি। আমরা জন্মাবার পরে আমরা কেউ কিছু জানি না, আমাদের অজানাই থাকি। তারপর যখন যে পরিবেশে থাকি সেটাই আমরা শিখি, সেটাই আমরা জানি। এবং আমরা যতদিন বাঁচবো এর শেখার শেষ নেই, শিখতে হবে। আজকে যেহেতু স্যানিটেশন মানে একটা শৌচাগার তৈরি করতে হবে, এটাও একটা শিখতে হচ্ছে যে শৌচাগারটা কি জিনিস আমরা জানি না। বাড়িতে এটা করতে হবে। এটা যখনই সবার বাড়িতে হয়ে যাবে, নির্মল গ্রাম পুরস্কার ভারত সরকার, রাষ্ট্রপতি আমরা জানেন যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি প্রতিভা পাটিল 5 লক্ষ টাকা পুরস্কার দেবেন সেই গ্রাম পঞ্চায়েতকে। 5 লক্ষ টাকা পুরস্কার প্রধানকে দেবেন, অনেক কিছু কাজ করতে পারবেন সেই 5 লক্ষ টাকায়। আপনাদের গর্ব থাকবে যে আমরা পুরুলিয়া জেলার যে জায়গায় আমরা বাস করি, সেখানে আমরা মাঠে ঘাটে পায়খানা করতে যাই না, আমরা যাই একটা শৌচাগার। আপনারা ভাবুন, আমাদের ইন্ডিয়া হচ্ছে ওয়েলফেয়ার কান্ট্রি। আজকে যদি যুদ্ধ বাদে কোনো একটা দেশের সঙ্গে সমস্ত মিলিটারি, আপনারা জানেন মিলিটারি যদি আমার এখানে ঢুকে যায় গ্রামে গঞ্জে, তখন মা বোন আপনারা যারা আছে বাইরের পরিবেশকে উন্নতি করা, আমরা যদি মাঠে ঘাটে পড়ে, এখানে গল্প আছে জানেন, মাঠে ঘাটে পড়াটা খারাপ নয়, আমি কোনো কিছু খারাপ নয়, এটা আমরা ব্যবহার করতে করতে শিখি বা বুঝি যে কোনটা ভালো আর কোনটা মন্দ। মাঠে ঘাটে যেটা পড়ে এসছে সেটা আজকে মনে হয়েছে খারাপ, কিন্তু আজকে 50 বছর আগে মানুষ ভাবতো এটাই ঠিক, এটাই ভালো। বাড়ির মধ্যে পায়খানা করে কল্পনায় করে যেটা ভাবাই যায় না। এবার সেটা বাড়ি থেকে অনেক দূরে মাঠে ঘাটে যখন দেখা যাচ্ছে মহিলা যাচ্ছে পায়খানা করতে, সে ঝোপে ঝাড়ে দেখা যাচ্ছে সেখানে একটা পুরুষ লোক রয়ে গেছে, অসুবিধা হয়ে যায়। তারপর জলের একটা সমস্যা রয়েছে, পুকুর ঘাটে যেতে হয়। অন্য স্টেটে কি হয়, বোতল নিয়ে ছোটে, আপনারা জানেন না। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রে তাদেরও সমস্যা আছে। অন্ধ্রপ্রদেশে সেখানেও টেম্পারেচার খুব হাই, রাজস্থান সব দেখি বোতল নিয়ে সব ছোটে হয় রেল লাইনের ধারে, নইলের যেখানে একটা কোনো একটা ব্রিজ করা হয়েছে সব সেখানে ছোটে। কোনো জিনিসই খারাপ নয়, খারাপ আমরা বলি না।
আমরা সবসময় চেষ্টা করি যে এটা থেকে আরেকটু বেটার কিভাবে করা যায়, কমফোর্টেবল লাইফটাকে আরেকটু কিভাবে আরামদায়ক করা যায়। এখন লাজ লজ্জা ঘৃণা আমাদের যখনই থাকে আমরা পোশাক আশাক ব্যবহার করি, ছোট্ট শিশুর মধ্যে লাজ লজ্জা ঘৃণা কোনো কিছুই থাকে না, থেকে আবৃত করে রাখি। তো শুধু আপনাদের কথা ভাববেন না, আপনাদের যারা জেনারেশন আছে, আপনাদের যারা ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য ভাববেন। স্যানিটেশনটা যে আপনি তৈরি করলেন আপনি ব্যবহার করবেন তা নয়, আপনি করবেন। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে অনেকের বাড়িতে মোটরসাইকেল কিনতে আপত্তি করে যে মোটরসাইকেল কিনবে না, কিনলে কি হবে, অ্যাক্সিডেন্ট হবে, কিছুতেই কিনতে দেয় না। বাড়ির বউ হয়তো বললো না কিনবে না, স্বামী হঠাৎ করে দেখা গেল একটা মোটরসাইকেল নিয়ে হাজির হবে, তারপর ওটা হাজির করলে একটু ঠোকাঠুকি হবে, খোঁটাখুটি হবে, হ্যাঁ ঝগড়াঝাটি হবে, আবার ঠিক হয়ে যাবে। তারপর দেখা যাবে সে বউটি সে মোটরসাইকেলে চেপে চলেছে বেড়াতে। কন্ট্রোল করতে হবে মোটরসাইকেল, রাস্তাঘাটে যখন চালাতে হবে ড্রাইভিং সিস্টেম কন্ট্রোল করতে হবে। আপনাদের বাড়িতে প্রতিদিন বাজারঘাট হয়, হঠাৎ যদি স্বামী হঠাৎ করে একদিন যদি একটা ইলিশ মাছ নিয়ে হাজির হয়, বলা নেই খাওয়ানি, তখন দেখুন ইলিশ মাছটা রান্না করার জন্য আমরা তখন কাজকর্ম শুরু করে দিলে একটা আনন্দ হয় কিনা দেখুন। আপনি জানেন অলঙ্কার সোনার গহনা চাই, ভালো একটা দামি পোশাক কেউ প্রত্যাশা করে না, ভালো পোশাক একটা কিনলো, দুজনের সঙ্গে গল্প করলো, সে পোশাকটা আর দুজন দেখলো, এটাই কিন্তু আনন্দ হয়। তো আমি যদি পোশাক নাই কিনি, সবসময় যদি একটা পোশাক পরেই থাকি সেটাও ভালো লাগবে না, ঠিক না? ভোগের মধ্যে ভোগ যদি করতে পারেন তাহলে ত্যাগ করতে পারবেন, আর ভোগ যদি না করতে পারেন তাহলে ত্যাগ আসে না। জীবনে মাঝামাঝি পন্থায় আসতে হবে। শৌচাগারও ঠিক তাই, আপনি হয়তো বুঝতে পারছেন না ব্যবহারটা কি, হঠাৎ করে একটা শৌচাগার তৈরি করুন, দেখবেন ছেলে মেয়ে সব আপনার চারপাশে ঘোরাঘুরি করছে, স্বামীও তার বউকে কোথাও খুঁজতে যাচ্ছে না, দেখবে বউ পাশেই রয়েছে, হয়তো বউ ল্যাট্রিন করতে অনেক দূরে চলে গেল, স্বামী হয়তো ছটফট করতে সে কোথায় গেল খুঁজে আর পাচ্ছে না। তবে এখানে সবাই দলবদ্ধভাবে যায়, আর বউ ভক্ত তো অত সবাই হয় না, হ্যাঁ বউ ভক্ত যারা আছেন তারা বউকে ছাড়তেই যায় না, অত দূরে গেল, সে হয়তো বউ পেছনে পেছনে ছিল যে তুমি ওইদিকে চান করো আমি এইদিকে চান করি, যেগুলো বাঁকুড়া ডিস্ট্রিক্টেই হয়। কি দরকার বাড়িতে করলেন, দেখবেন কত আনন্দের দিনগুলো কেটে যায়। বাচ্চাগুলো দেখবেন আগে উঠোনে টুটনে করতো, তখন প্রথম কেউ ওখানে বসতে চাইবে না, আপনারা যখন ওরা যাবেন আপনাদের দেখা দেখি তারাও সেই ঘরে ছুটতে শুরু করবে, প্রথম খারাপ লাগবে, মনে হবে একটা চার দেওয়ালের মধ্যে বন্দি ঘর। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা যারা থাকি না শোয়ার ঘরটাকে ঠিকঠাক করি, কিন্তু আমি এমন বাড়ি দেখেছি শোয়ার ঘরের চাইতে পায়খানা ঘরটা এত বড় ঘর করে যে আমাদের শোয়ার ঘরের মতো। শুধু তাই নয়, মানে মেয়েরা যে রান্নাঘরে থাকে বেশিরভাগ সময়টায় রান্নাঘরে থাকে, রান্নাঘরটা একটা শোয়ার ঘরের মতো। মানে রান্নাঘরে মেয়েরা যে রান্না করে থাকে, গ্রাম বাংলায় কি হয় ঘরের অভাবে খুব ছোট্ট একটা ঘর করে রাখে, ধোঁয়া অনেক কিছু অসুবিধা হয়ে যায়, ছোট্ট ঘরের মধ্যে থাকে। কিন্তু যারা খুব হাই স্ট্যান্ডার্ড বা খুব বেশ এখন যারা অভিজাত আছে তারা রান্নাঘরটাকে একটা শোবার ঘরের মতো করে রেখেছে, কারণ মেয়েদের ম্যাক্সিমাম বেশিরভাগ সময়টা ওই রান্নাঘরে থাকতে হয়। এবার রান্না করতে করতে আপনার পায়খানায় লেগেছে, আপনি আবার 2 মাইল দূরে পুকুরের ধারে যাবে, আর সেটাও সময় নয়। বা এটা আমি যখন তুফানগঞ্জে ছিলাম এটার উপর একটা নাটক করিয়েছিলাম, আমি সেই নাটকের একটা গল্প আমার মনে পড়লে বলতে সে বাড়িতে সারাদিন সে মহিলা কাজ করে চলেছে, ধান বানাই থেকে শুরু করে, আমি যদি কাজের মেয়ের আগে তাকে 1000 টাকা 2000 টাকা দিতে হয় এটা ঠিকই, কিন্তু বাড়ির বউকে আমরা সেইভাবে হাত খরচা দিই না, কিন্তু প্রচুর কাজ করি, এই কাজ ও কাজ সে কাজ করেই চলেছে। এখন সে ভদ্রলোকের সঙ্গে একজন মহিলা চলে এসছে, স্বামীকে তার স্ত্রীকে বলছে একটু চা করে নিয়ে এসো, তখন তার বউকে বলছে আমি এখন চা করতে পারবো না, আমার পায়খানা দিয়ে যাবে, আমার মাঠে যাবো। তখন স্বামী অটোমেটিক রেগে গেছে, ঠিক আছে যাও। এবার সে হয়তো পায়খানা করতে গেছে, কি বলছে যোগ ধরেছে, তারপরে ঘরে লাফাতে এলো। তারপরে ভদ্রমহিলা বোঝালো যে তুমি যদি বাইরে না যেতে যোগটা তোমাকে ধরতো না, অনেকটা সময় বেঁচে যেত। আর যদি তুমি এই সারাদিন ধরে কাজকর্ম করছো, কাজকর্ম করার পরে বাইরে করতে মাঠে যাবে, কত লোকজন থাকে, নানান রকমের লোকজন থাকে, ঠিক না? সবাই তো আর ভালো চোখে দেখে না, এই যে চোখ দিয়ে দেখা এটা উপভোগ আগেই বলেছি। তো ওরা যদি ঘরের মধ্যে থাকতো অল্প সময়ের মধ্যে করে আমার চাও তৈরি করে দিতে পারতেন, সব কিছু করে দিতে পারতেন, এরকম একটা গল্প ওদের শোনা। আর একটা গল্প যেটা ওরা করে, নাটকটা করে, খুব সুন্দর নাটক করে, ছেলের অবস্থা খুবই ভালো, খুব বড় লোক, ধনী লোক আর কি। এবার যে বাড়ির মেয়ে নিয়ে আছে তারাও অবস্থাপন্ন ঘরের মেয়ে,
সব ঠিকঠাক হয়ে গেছে, লাস্টে মেয়ের বাড়ি বলছে আমি বিয়ে দেবো না। হচ্ছে কেন? বলছে তোমার সব কিছু থাকতে পারে, তোমার তো পায়খানা ঘর নেই, আর মেয়েটাকে আমি যেভাবে মানুষ করিয়েছি ও তো মাঠে ঘাটে যেতে পারবে না, তো আগে একটা শৌচাগার তৈরি করো, পায়খানা ঘর করো, তো তৈরি করতে বেশি টাকা লাগে না, তখন আমার মেয়েকে আপনার ঘরে দিয়ে দেবো। খুশি হয়ে দিয়েছিল। এটা নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে আর কি নাটকগুলো হয়। তো সেরকম যদি কখনো সুযোগ আছে, সেরকম নাটক যদি এখানে আনার সুযোগ হয়, কন্ট্যাক্ট করিয়ে নিয়ে আসবো। মানে খুব সুন্দর ওই প্রোগ্রামগুলো হয়। মানে আমরা বক্তব্য রাখলে মানুষ যতটা শুনবে তার চাইতে যদি একটা নাটকের আকারে সেটা যদি পরিবেশন করা হয়, মানুষ সেটা আরো মন্তব্য হয়ে শুনবে। জীবনটা ক্ষণস্থায়ী, এটা সবসময় জানবেন। রোগ ব্যাধি প্রতি মুহূর্তে আছে। আর আমরা যে জায়গায় আছি মানবাজার 2, এখানে ডাক্তার কবিরাজ কি আছে আমি জানি না। আমরা ম্যাক্সিমাম হাতুড়ে ডাক্তারের কাছে যাই, মানে পাশ করা ডাক্তারকে আমরা যাই না খুব একটা, বেশি বলে 10 টাকায় কি 5 টাকায় হয়তো হোমিওপ্যাথিক ডাক্তার কি একটা অ্যালোপ্যাথিক ডাক্তার দিলাম আর 2-5 টাকার ওষুধ দিলাম। অ্যাকচুয়ালি শরীরের জন্য আমরা কিন্তু সত্যি কথা বলতে কি স্বাস্থ্যের জন্য আমরা কিন্তু খুব একটা খরচ করি না। রোগ যে আস্তে আস্তে কিভাবে হয় আমরা নিজেরাই বুঝতে পারি না। যখন খুব মারাত্মক আকারে হয় তখন আমরা রোগীর ট্রিটমেন্ট করতে চাই। আমি নিজে দক্ষিণ ভারতে গেছি, ভেলারে। আমরা দেখেছি বহুত বাঙালি ওখানে যায়, শুধু বাঙালি বললে ভুল হবে, বাংলাদেশ থেকে যায় এবং ফরেন কান্ট্রি বিদেশি তারাও ওখানে যাচ্ছে। এবং বাঙালি যারা গেছে তাদের দিকে আমারও দুঃখ হয়েছে যে ওই ট্রিটমেন্টগুলো তারা যদি এখানে না করে প্রথম অবস্থায় যদি যেত তাদের রোগগুলো ছেড়ে যেত। আর ম্যাক্সিমাম আমাদের রোগ হয় পেটের গন্ডগোল থেকে, আমরা সবাই জল থেকে। তো এখানে জলের সমস্যা একটা রয়েছে, সেটা তো আমরা টিউবওয়েলের ব্যবস্থা করছি এবং আগামী দিনে যেহেতু একটা খরা একটা আসবে, তো টিউবওয়েল যাতে আমরা করতে পারি, আরও টাকা পয়সা যাতে নিয়ে আসতে পারি, আমরা সেই চেষ্টায় আছি যাতে আরও পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। প্রত্যেকের বাড়ি বাড়ি হয়তো আমি এই মুহূর্তে করতে পারবো না, কিন্তু এমন একটা জায়গায় টিউবওয়েল হলো হয়তো 10টা বাড়ির লোকজন সে টিউবওয়েল থেকে জলটা তুলতে পারবে। আরও প্রবলেম আছে, আপনারা তো বুঝবেন, এই চাষিরা চাষ করে নদীর জল তোলে, আবার কেউ বলে নদীর জলে স্নান করব, এটা একটা সমস্যা রয়েছে। এগুলো নিজেদেরকেই মেটাতে হবে, নিজেরাই আলাপ আলোচনা করে নিজেরাই ঠিক করতে হবে যে আমরাই কি করব। এটা আপনাদেরই সমস্যা, এটা আপনাদেরকে মেটাতে হবে, এগুলো ঠিকঠাক করতে হবে। পানীয় জলের সমস্যা আছে মানে এই নয় যে আমি একটা শৌচাগার বানাবো না, সেখানে ট্যাপের জল আসবে না ঠিকই, কিন্তু আমি 2 বালতি করে জল এনে ওখানে রেখে দিতে পারবেন। এই 3 বালতি জল হলেও আপনার চলে যাবে, খুব বেশি জল লাগে না, ঠিক আছে? এটা খুব বেশি জল লাগে না, সুতরাং ঘাবড়াবার কিছু নেই। আপনি যদি জল তুলে এনে যদি ওই শৌচাগারে রেখে দেন তাহলে তো আর ল্যাট্রিন করার পরে আপনাকে আর পুকুরে যেতে হচ্ছে না। আমরা জানি, আমি যদিও আজকে এখানে এসেছি, আমরাও তো গ্রাম বাংলায় মানুষ হয়েছি, আমরা দেখেছি যে জলে ওই ল্যাট্রিন করার পরে ধোয়া হচ্ছে, পুকুরের জলে রান্না বান্না, আমরা পুকুরের জলে রান্না বান্না করেই খেয়েছি, পুকুরের জলেই মানুষ হয়েছে। আমরা জানেন ঘুটের চাই সব দাঁত মাঝে, আজকে হয়তো কলগেট বের হয়েছে, কোনো কিছুই খারাপ নয়। ঘুটের চাই তখন দাঁত মেঝে, তখন ওটাই ছিল ভালো, ঘুটের চাই বা নিমের কাঠি এটা দিয়ে দাঁত মাজতো। কিন্তু যত বিজ্ঞান উন্নতি হচ্ছে, বিজ্ঞান তারা গবেষণা করে বলছে না এগুলো হলে পাইরিয়া হয়, আমরা জানতাম না, এখন আমরা জেনেছি পাইরিয়া হয়, দাঁতের মাড়ি ক্ষয়ে যাচ্ছে। এই যে দাঁতের মাড়ি ক্ষয়ে যায়, বয়সে হলে ক্ষয়ে যায়, কেন ক্ষয়ে যায়? আসলে আমাদের এই শরীরের স্বাস্থ্যের জন্য যা যা দরকার আমরা সবসময় তা দিই না। আমাদের শরীরের জন্য নুন লাগবে, টক লাগবে, ঝাল লাগবে, মিষ্টি লাগবে, সব রকমের খাদ্য খাবার লাগে। আমি প্রতিদিন মিষ্টি খেয়ে চলেছি, কোনোদিন টক খাই না। তাহলে টকটা খেলে দাঁতের পক্ষে উপকারী হয়, টক খেতে দাঁতের মাড়িটাকে রক্ষা করে। এই জন্য আমাদের এই আমরা যে দেশে বাস করি, পৃথিবী তো এরা পৃথিবীতে আছি, দেখবেন 12 মাসে 12 রকমের ফল হয়, সব রকমের ফল খেতে হবে, সব কিছু খাওয়া প্রয়োজন আছে। খেজুর যখন হবে খেজুর খেতে হবে, যখন লিচু হবে লিচু খেতে হবে, আম হলে আম খেতে হবে, আনারস হলে আনারস খেতে হবে। ঘুম থেকে উঠে এখন তো সব পান্তা ভাত বলে কেউ খান না, আমরা তো পান্তা ভাত খেয়ে মানুষ হয়েছি। এখন চা চলে এসছে, চা একটা সময় চা ছিল না, এখন যেখানে চা উৎপন্ন হচ্ছে চাটা আমরা খাচ্ছি, ওদের লাভ হচ্ছে, যেখানে চা উৎপাদন হচ্ছে তাদের বিক্রি হচ্ছে চা, ঠিক না? তো 12 মাসে 12 রকমের ফল, যত রকমের শাক সবজি আছে, কচু গাছ, বাংলাদেশের মানুষরা খুব কচু শাক খায়,
আমি নর্থ বেঙ্গলে গেলাম, ওরাও খায়, দেখলাম ওখানে কটু শাক খায়, বুঝলে। এইগুলো গ্রাম বাংলায় আছে। আর এই যে জঙ্গল টঙ্গল আছে, এগুলো তো জঙ্গল তো পরিষ্কার করা যাবে না, জঙ্গলও থাকবে, জঙ্গলের ফলমূল যেগুলো আছে সেগুলোও নিয়ে আসতে হবে, সেগুলোও খেতে হবে। পাশাপাশি এই সেলফ হেল্প গ্রুপদের আমরা যে ট্রেনিং সেন্টার এখানে আসবে, যে কীভাবে ট্রেনিংতে কীভাবে কাজকর্ম করা যায়, এটা আমরা ট্রেনিংটা শুরু করেছি। মূল হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য যদি ভালো থাকে তো আপনার সব কিছু ভালো লাগবে, আর স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায় আপনার কাছে লক্ষ টাকা থাকলেও আর আপনার ভালো লাগবে। স্বাস্থ্য যদি ভালো থাকে, আমার শরীরে যদি সুস্থ থাকে, আমি সুস্থ শরীরে যদি এক পা করে যদি হাঁটতে পারি, আর গোটা পৃথিবীটাই আমার ভালো লাগবে, আমার গাছপালাও ভালো লাগবে, আমার ফাঁকা মাঠে ঘুমাতেও ভালো লাগবে। আর যদি আমার স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায় তাহলে ফাঁকা বাড়িতেও আর আমার মন টিকবে না, ভালো লাগবে না, ঠিক না? তো স্বাস্থ্য ভালো লাগার জন্য যা যা করার দরকার তাই তাই করতে হবে। ভালো গন্ধ শুনতে কার না ভালো লাগে, প্রথমেই বলেছি। ভালো পোশাক বলতে পোশাকটা যেন সাবান জল দিয়ে যেন ধোয়া থাকে, জীবাণু উঠছে, ভাইরাস উঠছে, রোগ ব্যাধি সম্পর্কে আপনারা তো অনেক কিছু জেনেছেন। আপনারাও বলবেন এখানে আপনাদের বক্তব্য, সবসময় যে আমরাই বলবো তাও নয়, আপনারাও বলবেন। আপনারা যেটা বলবেন গ্রামের মানুষ সেটাই আগে গ্রহণ করবে। আর বেশি বলবো না, আমি সবশেষে বলি এইটাই যে মেয়েরা বাপের বাড়িতে মানুষ হয়। আমি একটা কনসেপ্ট বলছি, মেয়েরা বাপের বাড়িতে মানুষ হয়, বাপের বাড়ির শিক্ষা দীক্ষায় সে মানুষ হয়। মানুষে আমাদের দেশের যা সিস্টেম, সেই মেয়েটাকে পরের ঘরে পাঠাতে হয়। এবার বাপের বাড়িতে যে ধরনের ধরুন যেভাবে যে পরিবেশের মধ্য থেকে সে মানুষ হয়েছিল, বিয়ের পরে সে টোটাল আর একটা নতুন পরিবেশ পেয়ে যায়। বাড়ির ধারণাগুলোকে তাকে ভুলে যেতে হয়। এবার শ্বশুর বাড়ির ধারণা অনুযায়ী তাকে চলতে হয়। শ্বশুর যা বলল, শাশুড়ি যা বলল, দেওর ননদ যা বললো সেই অনুযায়ী চলতে হয়। এগুলো বইয়ে লেখা থাকে না। এই যেমন ধরুন আপনারা মাথায় ঘোমটা দিয়ে আসেন, এটা বইতে লেখারই কথা, পৃথিবীর কোনো বইতে পাবেন না। ঘোমটা দিয়ে চলতে হবে, পড়তে হবে, এগুলো আমরাই তৈরি করছি, মানুষই তৈরি করেছে। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি যা চাইবে তাই, বড়দের প্রণাম করা, নমস্কার করা, একটা সিস্টেম তৈরি করে, যে সিস্টেমের মধ্যে আপনাকে বেঁধে রাখতে চায়। কারণ মেয়েরা সহজে সব কিছুকে বিশ্বাস করে, এই জন্য ধরে বেঁধে রাখে এবং আপনারা সকলের সঙ্গে তাল মিলিয়ে চলে। আসলে সত্যি কথা বলতে কি, মেয়েরা সব কিছু করতে পারে পৃথিবীতে। আমি যেটা বুঝেছি, আমরা পুরুষরা কিছুই করতে পারি না। পুরুষরা বরং মেয়েদেরকে ধরে রাখবার জন্য আমরা ভয় ভীতি দেখিয়ে ধরে রাখি। এই যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, এখানে যেতে বারণ করি, ওখানে যেতে বারণ করি, এই করে পাশে যদি হারিয়ে যায়। কিন্তু আমরা জানি কেউ হারাবে না, কনফিডেন্স, বিশ্বাস যদি থাকে, সব কিছু কিন্তু বিশ্বাসের উপরে চলছে। এইবার বলতে বলতে যেগুলো বিশ্বাস, স্বামী স্ত্রীর বিশ্বাস, স্বামী যদি স্ত্রীকে বিশ্বাস করে, স্ত্রী যদি স্বামীকে বিশ্বাস করে, তাহলে সংসার অটুট থাকবে। এই বিশ্বাসটাই আপনাকে আনাতে হবে যে আমার বাড়িতে একটা শৌচাগার চাই, স্বাস্থ্য ভালো রাখতে হবে। আর এই বিশ্বাস যদি না থাকে সে করবে না। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহু। আমরা তর্ক করে তো কিছু করতে পারবো না। বিশ্বাস আমরা প্রত্যেকে বিশ্বাস করি, ঠিক কিনা? আমরা যখন গাড়িতে উঠি আমরা কি কখনো চিন্তা করি যে ওই ড্রাইভার গাড়ি চালাতে পারবে কিনা? বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি বলে আজকে নির্ভাবনা আপনারা এখানে আসতে পেরেছে। ফ্রান্স বলে একটা দেশ আছে, ফ্রান্স, যেখানে মেয়েরা সন্ধ্যের পরে রাস্তায় বেরোতে পারে না, জানেন? দিল্লি, আমি তো দিল্লিতে ঘুরেছি, কলকাতা। আপনাদেরও মধ্যে জ্ঞান আছে, সবার মধ্যেই আছে, একটা ক্ষুদ্র থেকে বড় সবার মধ্যে নলেজ আছে, জ্ঞান আছে। আমি সবার জ্ঞানকে গুরুত্ব দিই, সবার মতামতকে গুরুত্ব দিই। চেষ্টা করবেন যাতে সবার বাড়িতে শৌচাগার তৈরি হয়। সবাইকে ধন্যবাদ। আপনাদের সামনে আমাদের মানবাজার স্বাস্থ্য বিধান সম্পর্কে বিস্তারিত অনেক মূল্যবান বক্তব্য বলেছেন, ওনাকে ধন্যবাদ। এরপরে আপনাদের সামনে ব্লক স্বাস্থ্য অধিকারী প্রতিনিধি আছেন, ওনাকে
বক্তব্য বলার জন্য আবেদন রাখছি। নমস্কার। উপস্থিত সমস্ত মহিলা সমিতির সদস্য এবং মাননীয় অনেকেই আছেন, বিডিও সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, অন্যান্য মাননীয় উপস্থিত বর্গকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি বলতে চাই, সার্বিক স্বাস্থ্য বিধান। সার্বিক কথাটার অর্থ হচ্ছে সমস্ত রকমের। স্বাস্থ্য কথাটা কিন্তু বিস্তারিতভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। সংক্ষেপে আমাদের আজকে 2001 থেকে সার্বিক স্বাস্থ্যবিধান শুরু হয়। সার্বিক স্বাস্থ্যবিধানে 2001 থেকে 2010-এ বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে মাত্র 75% যে কর্মসূচি ছিল তার সাকসেসফুল করা হয়েছে। আগামী 2012-র মধ্যে সার্বিক স্বাস্থ্যবিধানকে সম্পূর্ণরূপে রূপায়িত করার জন্য সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, এই বলে আমি প্রথমে শুরু করছি। সার্বিক স্বাস্থ্যবিধানের প্রথম উদ্দেশ্য দিয়েছে যে শৌচাগার গড়ে তুলতে হবে যে যার প্রত্যেকের ঘরে ঘরে। এই সার্বিক স্বাস্থ্যবিধানে শৌচাগার গড়ে তোলার উদ্দেশ্য কি এবং কেনই বা এসএইচজি বা এসএইচজি গ্রুপের কাছে কিংবা অন্যান্য মহিলা সমিতির কাছে আমরা এটা তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে যে এই মহিলা সমিতির কাছে তুলে ধরার উদ্দেশ্য, আজ 100% ঘরের মধ্যে 80% ঘরে প্রধান নিয়ন্ত্রণ করে গৃহকর্ত্রী। যদি ঘরে একটা আবদার রাখেন গৃহকর্তার কাছে যে না, এই শৌচাগারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এইটা আমাদেরকে যেমন করে হোক গড়ে তুলতেই হবে, তাহলে আমার মনে হয় আপনারা যদি এটা বলেন, আমার মনে হয় 100%-এর মধ্যে 100% সাকসেসফুল হতে পারবো যদি আপনারা একটু জোর দিয়ে বলেন। তো তার পক্ষে আপনাকে যুক্তি খাড়া করতে হবে। কেন আজ আমি মাঠে পায়খানা যাব, কেন আমার ঘরে হবে না? প্রথম বলতে হবে যে ডিওয়ার্মিং বলে একটা ব্যবস্থা সরকার নিয়েছেন, যে কৃমি, ফুক ওয়ার্ম, ট্যাপ ওয়ার্ম, পিন ওয়ার্ম, এই ওয়ার্মগুলো সাধারণত মলমূত্রের মাধ্যমে বাইরে শরীর থেকে বেরিয়ে আসে এবং সেগুলো যদি আবার তার ওয়ার্মের যে একটা ডিম, সেই ডিমটা কিন্তু আমাদের অজান্তে আমাদের স্কিনের মধ্যে প্রবেশ করে যায়। সেই স্কিনের মধ্যে প্রবেশ করে আবার কিন্তু সেখান থেকে নতুন ওয়ার্ম হতে পারে। সে ওয়ার্মটা জলে প্রবেশ করতে পারে। আপনি যখন জল খেলেন, পানীয় জলের মধ্যে মিশে গেল, কোনো খাবারের মধ্যে মিশে গেল, সেগুলো কিন্তু আবার আমরা যদি খাই, সেই ওয়ার্মের যে ডিমটা, সেটা কিন্তু আবার শরীরে যে সেই ডিমটাতে একটা নতুন করে ওয়ার্ম বা পোকা যাকে বলা হয় যে আমার কৃমি হয়েছে, সেই নতুন করে একটা কৃমি তৈরি হয়। তাহলে ওই কৃমিটা যদি বাইরে থেকে আমাদের শরীরে প্রবেশ বন্ধ করতে হয়, তাহলে কিন্তু আমাদের স্যানিটেশন সর্বাগ্রে প্রয়োজন। এই স্যানিটেশনের জন্য কি করতে হবে? স্যানিটেশনের জন্য বিস্তারিত ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে, বিস্তারিত ব্লক আধিকারিকের কাছে যোগাযোগ করতে হবে, কিভাবে কি করা যাবে সেটা ওনাদের ব্যাপার। কিন্তু স্বাস্থ্য সচেতনতায় সার্বিক স্বাস্থ্য বিধানে প্রথম পদক্ষেপে সর্বাগ্রে রাখা হয়েছে শৌচাগার তৈরি করা। এর জন্য আমাদের প্রত্যেক স্কুলে ডিওয়ার্মিং বলে একটা ব্যবস্থা সরকার নিয়েছেন। কিন্তু যারা স্কুল ছুট ছেলে বা মেয়ে বা মহিলা, তাদেরকে তো আমরা সেভাবে ডিওয়ার্মিং করতে পারছি না। সেই ডিওয়ার্মিং করতে গেলে আমাদের যেটা সম্ভব যে শৌচাগার তৈরি করে করতে পারবো। প্রথমে আমাদের কি হচ্ছে যে লার্ভাগুলো যাতে না ঢুকে, দ্বিতীয় কথা ল্যাট্রিন থেকে এসে সাবান দিয়ে হাত ধুতে হবে। এই যদি আমরা এই ডিওয়ার্মিং করে অনেকটা আমরা হুক ওয়ার্মটাকে কমাতে পারি, তাহলে সবচেয়ে বড় সুবিধে হবে কি, রোগতাল্পতায় ভোগা মহিলাদের আমরা উদ্ধার করতে পারব। এই রোগতাল্পতা জিনিসটা কি না, রোগতাল্পতা জিনিসটা হচ্ছে এই ওয়ার্মটা আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের ব্লাড ফোড়া থেকে ওরা ভিটামিনটাকে খেয়ে নেয়, আমাদের হিমোলাইসিস করে দেয়, আমাদের ব্লাড ফোড়ার দেয়ালে ওঠে চিটে থাকে,
সেখান থেকে ওই ওয়ার্মটা কিন্তু আমাদের রক্তটা খেয়ে নেয়। আজ দেখতে পাই আমরা স্বাস্থ্যকেন্দ্রে গেলেই প্রথমে বলে আপনার গায়ে রক্ত নেই, কিন্তু কেন? আমি তো প্রচুর খাই স্যার। না স্যার, আমি ভালো মন্দ খাই ডাক্তারবাবু, আমার ঘরে প্রত্যেক দিন মাছ মাংস লেগেই আছে, কিন্তু কেন তাহলে ওয়ার্ম, কেন আপনার গায়ে রক্ত নেই? সেটার দিকে যদি একটু আমরা বিস্তারিতভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই ওয়ার্মগুলো এর জন্য দায়ী। এই ওয়ার্মগুলো কিন্তু আমরা নির্মূল করতে পারি স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে যদি শৌচাগার গড়ে তুলি। এই শৌচাগার করতে যে যা যা দরকার আমরা বলে শৌচাগারকে লক্ষ্য রেখে আমরা কিন্তু স্বাস্থ্যের সার্বিক উন্নতি ঘটাতে পারি যদি শৌচাগার গড়ে তুলি। আর আপনাদের বলার উদ্দেশ্য, আপনারা যদি এইটা একটু গুরুত্ব দিয়ে দেখেন তাহলে কিন্তু আমাদের এই যে আজকে 1 তারিখ থেকে 7 তারিখ সার্বিক স্বাস্থ্যবিধানের উদ্দেশ্য কিন্তু সফল আপনারাই করতে পারবেন। সমস্তটা আপনাদের উপর নির্ভর করছে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। বাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি গদাধর মণ্ডল, ফার্মাসিস্ট। নমস্কার। আমাদের অনেক মূল্যবান বক্তব্য বললেন। আমরা শৌচাগার কেন করতে যাচ্ছি, যাতে সেই রোগ বিধি থেকে আমরা আগামী দিনে আমরা সবাই সুস্থ থাকতে পারি। এরপর আপনাদের সামনে শৌচাগার নির্মাণ ও ব্যবহার এই সম্পর্কে আমি মনোহরকে বলার জন্য আবেদন করছি। নমস্কার। আমার মানবাজার 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়, বিডিও সাহেব, বিভিন্ন কর্মাধ্যক্ষ মহাশয়রা এবং আমার ব্লকের উপস্থিত বিভিন্ন আধিকারিকগণ বা আমার SGSY সেলের মা বোনেরা, দিদিরা, সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি যৎসামান্য কিছু বলার চেষ্টা করছি। আমাদের 1 থেকে 7 ডিসেম্বর এই যে সার্বিক স্বাস্থ্যবিধান সপ্তাহ পালন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। আমার পূর্ববর্তী বক্তারা তার সম্বন্ধে কিছু কিছু বলেছেন। বিশেষ করে স্বাস্থ্যকেন্দ্র থেকে এসে আগত আধিকারিক উনি যেটা বলেছেন তার উপরে শৌচাগার সম্বন্ধে বা স্বাস্থ্যবিধান সম্বন্ধে বলার মতো ধৃষ্টতা আমার নেই। উনি এ সম্বন্ধে বেশি ভালো বুঝবেন এবং অনেক ভালো করে আমার মা বোনেদের আশা করি উনি বুঝিয়ে দিতে পেরেছেন। তবুও আমি 2-4 কথা বলতে চাইছি। সার্বিক স্বাস্থ্যবিধান মানেটা কি সেটা উনি যত সুন্দরভাবে এত ভালো করে বুঝিয়েছেন যে আমার মা বোনেরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন। তো সার্বিক স্বাস্থ্যবিধান তার মানে কি সর্বান্তকরণভাবে স্বাস্থ্য যাতে আমরা স্বাস্থ্যকে যাতে আমরা রক্ষা করতে পারি সেই বিষয়ে তাহলে আমাদের কি কি করণীয়, এবং এটা করতে হবে আমাদের মা বোনদের মাধ্যমে। কারণ একটা শিশু যখন বড় হয় তখন তাকে মানুষ করার দায়িত্ব আমি তো মনে করি সম্পূর্ণরূপেই তার মার। একটা মা কেমনভাবে তার শিশুকে পালন করবে, বড় হয়ে কিন্তু সেই শিশু সেইভাবেই মানুষ হবে একটা মা যেভাবে তাকে শিক্ষা দিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে মা কথাটা অনেক বড় এবং এই মা বোনেরাই পারে সমস্ত কিছু সমাধান করতে, এটা কিন্তু আমি বিশ্বাস করি। আবার উনি বললেন যে আমাদের ভারতবর্ষের অধিকাংশ পরিবারই পরিচালনা করেন মহিলারা, এটাও সত্য। তাহলে এই মহিলা যিনি গৃহকর্ত্রী তিনি যদি আবদার করেন যে আমার শৌচাগার প্রয়োজন, সেটা কিন্তু বাড়ির কর্তারা না করতে একদিন না করবেন, 2 দিন না করবেন, কিন্তু তিনি যদি এটার প্রতি লেগেই থাকেন যে করতেই হবে, তাহলে কিন্তু সে বাড়িতে সেটা হবেই, এটাও নিশ্চিত। তবে তার প্রয়োজনীয়তা তো আমাদের মা বোনেদের বুঝতে হবে। আমরা এমনও পরিবার আছে যে বাড়িতে শৌচাগার নেই, সেটা অবশ্যই আছে, কিন্তু এমনও আছে যে বাড়িতে শৌচাগার আছে, অথচ ঝামেলা এড়ানোর জন্য আমরা কিন্তু সেই পুকুরে যাওয়াটাই শ্রেয় মনে করি। কেন? আমি নিজে গিয়ে দেখেছি। আমি যখন অনেক গ্রাম পঞ্চায়েতে গিয়ে শৌচাগার সম্বন্ধে যখন বলেছি, তখন আমার মা বোনেরা বলেছেন শৌচাগার ব্যবহার করার কথা তো বলছেন, কিন্তু আমরা জল পাবো কোথা থেকে? যেখানে খাবার জল পাই না সেখানে আমরা শৌচাগারের জল কিভাবে জোগাড় করব? এটা অবশ্যই সত্য যে জলের সমস্যা আমাদের
জেলাতে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু তবু যদি আমরা মনে করি যে আমাদের খাওয়ার জলটা যেমন আমরা নিয়ে আসছি যেটা আমাদের প্রয়োজন, সেই রকম ভাবে যদি আমরা মনে করি যে শৌচের জন্য জলও আমাদের সেইভাবে নিয়ে আসতে হবে কষ্ট করে, তারপরে একদিন কষ্ট করব, দুদিন কষ্ট করব, 1 মাস কষ্ট করব, 1 বছর কষ্ট করব, তারপর আস্তে আস্তে হয়তো আমাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে মানসিকতা আনতে হবে যাতে আমরা শৌচাগার ব্যবহার করতে পারি। এমনও আবার কেউ কেউ বলবেন আমাদের পেটের খাবার নেই, আমরা কি করে শৌচাগার বানাবো বা শৌচাগার ব্যবহার করার বিলাসিতা আমরা কিভাবে দেখাবো। তো সে কথার সম্বন্ধেও বলি, সত্যি আমাদের অভাবের সংসার, বেশিরভাগ মানুষেরই বাড়িতে কাজ করতে না বেরোলে আমরা খেতে পাই না, কিন্তু রোগ যখন আমাদের হয় তখন তো আমরা খাওয়ার কথা ভাবি না, তখন যে কোনো উপায়ে যে কোনো ভাবে তো তাকে চিকিৎসা করার জন্য আমাদের অনেক খরচা করতে হয়। সেই খরচা যাতে আমাদের করতে না হয় সেই জন্য যদি আগে থেকে আমরা কিছু কিছু জমা করে, কিছু কষ্ট করেও, অনেক কিছু কষ্ট না হলেও আমি বলছি অনেক কষ্ট করতে হবে, অনেকভাবে কষ্ট করে টাকা জমাতে হবে, কিন্তু তবু যদি আমরা এই একটা চির রোগের মুক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যদি আমরা ব্যবস্থা করতে পারি, মনে হয় তাতে অনেক অনেক বেশি সুবিধা। কাছে আমি অনুরোধ রাখবো যেন আমরা যত খুব বেশি সম্ভব না হলেও কিছুটা সম্ভব যাতে আমরা স্বাস্থ্যবিধান মেনে চলতে পারি, তার জন্য আমি অনুরোধ করব, এবং এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম।